হাই কনস্ট্রাকশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি দেবারতী। আপনারা দেখছেন হাই নিউজ। হাই কনস্ট্রাকশন অনুষ্ঠানে সাধারণত আমরা নির্মাণ বিষয়ক বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করি। আচ্ছা, ধরুন আপনি বাড়ি করেছেন হয়তো 2-3 বছর হয়েছে বা 1 বছর, হঠাৎ দেখলেন আপনার বাড়ির জানলার ওপরের দিকে উই ধরছে, এরকমও হয়। আবার অনেক সময় দেখলেন আপনার সুন্দর চকচকে রান্নাঘর, কোথাও কোনো ময়লার ব্যাপার নেই, কিন্তু অথচ দেখলেন যে রান্নাঘরের যে বাসন আছে সেই খালি বাসনের ওপর দিয়ে আরশোলা হেঁটে বেড়াচ্ছে। সত্যি মানে দেখতে তো খুবই একটা ঘৃণাকর পরিস্থিতি লাগেই, এবং তার সাথে সাথে সেটা খাবারের পক্ষেও বিপজ্জনক হয়ে দাঁড়ায়, কারণ আমরা জানি আরশোলা জীবাণু বহন করে। শুধু এরকম আরশোলা নয়, উই পোকা নয়, আমরা আর একটা পরিচিত কীটের সাথেও, সেটা হচ্ছে গিয়ে মশা। মানে ঘরে হয়তো অতিষ্ঠ হয়ে যাচ্ছেন যে মশার কামড়ানিতে, এত কামড়াচ্ছে মশা যে সেখানে অল আউট দিয়েও হয়তো কোনো কাজ হচ্ছে না। অবশ্যই এই সমস্যা যখন আছে, সমস্যার সমাধান তো আছেই, এবং এই সমস্যার সমাধান নিয়েই আমি হাজির হয়েছি আজকে আমাদের হাই কনস্ট্রাকশনের আলোচনা টপিক হচ্ছে পোকামাকড় থেকে বাড়ির সংরক্ষণ কিভাবে করবেন। আর আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ, আমি একটু আলাপ করিয়ে নিই তাদের সাথে। প্রথমেই রয়েছেন ডক্টর চন্দ্রচূড় ভট্টাচার্য, নির্মাণ বিশেষজ্ঞ। স্বাগত আপনাকে হাই নিউজে। এবং আরেকজন রয়েছেন ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার প্রকাশ শশীধরন। স্বাগত আপনাকে। বলে রাখা ভালো আপনাদেরকে যে ইনি কিন্তু মিস্টার শশী প্রকাশ ধরন, ইনি কিন্তু প্রায় 20 বছর ধরে এই প্রফেশনে রয়েছেন। আর আছেন আপনারাও, এবং আপনাদের এই সংক্রান্ত সমস্যা হলে পোকামাকড় থেকে কিভাবে বাড়ি সংরক্ষণ করবে তার জন্য ফোন করতে পারেন। টিভি স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে। চন্দ্রচূড় বাবু, আপনার কাছে প্রথমে আমি যাব। এই যে আমরা বাড়িতে সাধারণত বেশি ক্ষতিগ্রস্ত হই উই পোকার দ্বারা, মানে উই পোকা বাসা করে, কাঠ খেয়ে নেয়, অনেক সময় বাড়িতে কাঠের দরজা জানলা থাকে। তো এই উই পোকার কিভাবে ট্রিটমেন্ট আমরা করব, এটা যদি আলোকপাত করেন। উই পোকা কিন্তু আমাদের মানে আজকে নতুন একটা প্রবলেম না, এটা যতদিন ধরে মানব সভ্যতা আছে উই পোকারও আয়ু ততদিন ধরে, বা তার আগে থেকেই হয়তো আছে, এবং আমরা পুরাণেও এর গল্প শুনেছি। তো সেই হিসেবে বলা যেতে পারে উই পোকা প্রচুর প্রাচীন জিনিস, এবং অনেক দিন ধরেই পৃথিবীতে এরা বসবাস করছে, সঙ্গে আমাদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্রের ক্ষতি সাধন করেই চলেছে। এবং এদের কিন্তু মেরে আমরা শেষ করতে পারিনি। কাজে উই পোকাকে একদম মেরে ফেলা যাবে বা সব উই পোকা শেষ হয়ে যাবে এরকম ভাবার সম্ভাবনাটা খুব কম। কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে কন্ট্রোল করা, যেটা আমাদের পাশে যে দাদা বসে আছেন ওনারা এই ব্যাপারে এক্সপার্ট হিসেবে কাজ করেন এবং কন্ট্রোলের প্রচুর ব্যবস্থা নেন, এবং আধুনিক অনেক কেমিক্যালও বেরিয়েছে যেগুলো দিয়ে কন্ট্রোলটা অনেক ভালো হয়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবটাই একটা টেম্পোরারি টাইমের জন্য, একদম লাইফ লং কন্ট্রোল এরকম হবে না। এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদেরকে ট্রিটমেন্ট করে যেতে হবে। এবার আমাদেরকে এই উই পোকার কিন্তু পপুলার একটা নাম আছে যেটাকে বলা হয় হোয়াইট অ্যান্ড বা সাদা পিঁপড়ে, এবং এটা মূলত আমাদের ড্যামেজ করে কাঠের বা প্লাইয়ের যে জিনিসপত্র আছে, এছাড়া মানে এগুলো তো ড্যামেজ করেই, এছাড়াও যেটা করে সেটা হচ্ছে আমাদের যত সাজানো, মানে ওদের বোধহয় সৌন্দর্য প্রিয়তাটা একটু বেশি, যেখানে যেখানে সুন্দর জিনিসপত্র থাকে সেইগুলোকে নষ্ট করার প্রতি ওদের একটা আগ্রহ খুব বেশি আছে। বিভিন্ন পর্দা থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে এই সবগুলোকে এরা নষ্ট করে। এবং এর কিন্তু মূল যে উইয়ের যে আসল যিনি থাকেন, যাকে রানী উই পোকা বলা হয়, তিনি বেশিরভাগ সময় মাটির নিচে থাকেন, এবং তার সৈন্য সামন্তদের পাঠান আর কি আমাদেরকে ক্ষতি করার জন্য। তো এই যে এটাকে বলা হয় উইয়ের কলোনি, এই কলোনি কিন্তু মানে লক্ষ লক্ষ উই থাকতে পারে একটা কলোনিতেই। কাজেই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই কলোনি থেকে আমাদেরকে ক্রমশ নষ্ট করে দিতে হবে কলোনিগুলোকে, তাহলেই আমরা উইয়ের হাত থেকে রক্ষা পেতে পারবো। এবং এইটা মানে আমাদের দেখা গেছে যে মোটামুটি 2761 রকম উইয়ের সারা পৃথিবী জুড়ে দেখা যায়। ভারতে মূলত 350 রকম স্পিসিস আমরা দেখতে পাই যারা আমাদেরকে কাঠের জিনিসগুলোকে আক্রমণ করে। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো একটা স্ট্রাকচারের বা কনস্ট্রাকশনের এমনকি 10 থেকে 12% অবধি ক্ষতি করতে পারে উই। আমাদের যে সেদিন আমার সঙ্গে ওনারও কথা হচ্ছিল যে উই হয়তো একটা দরজার ফ্রেমের ক্ষতি করলো,
কিন্তু দরজার ফ্রেমটাকে শুধু বদলালেই হবে না, যেই আমি ফ্রেম বদলাতে গেলাম তার সঙ্গে কিছু সিভিল ওয়ার্ক হলো, রংটা নষ্ট হয়ে গেছে, রং করতে হবে। কাজে এইভাবে দেখা যাবে একটা দরজার ফ্রেম বদলাতেও কিন্তু আমাদের এক্সট্রাও অনেক কাজ করতে হচ্ছে, বা জানলার ফ্রেম বদলাতে গেলে একই ব্যাপার। সেই হিসেবে আমাদের কিন্তু 10 to 12% টোটাল ক্যাপিটাল যে আমরা এক্সপেন্ডিচার করি একটা স্ট্রাকচারের ওপরে, সেটাকে কিন্তু ওই নষ্ট করে দিতে পারে। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি আগেও বলছিলাম, যে আমাদেরকে টার্মাইটটাকে কন্ট্রোল করতে হবে। আমরা হয়তো পুরোপুরি নির্মূল করতে পারবো না, কিন্তু এই উই ঢোকার যে ব্যবস্থাগুলো আছে সেইগুলো, যেমন মাটি থেকে যদি কোনো উই ওঠার ব্যবস্থা থাকে, তখন আমাদের মাটিটাকে ট্রিটমেন্ট করতে হবে। এবং এই মাটিটাকে ট্রিটমেন্ট করার জন্য ওনারা বিভিন্ন গ্যাপ অন্তর অন্তর গর্ত করেন, এবং সেটা মেঝেতেও করেন, বাট বাইরের যে জায়গাটা থাকে যেখানে মাটি থাকে সেগুলোকেও ট্রিট করতে হয়, এবং সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া হয়, যার ফলে উই কিন্তু একটা কেমিক্যাল ব্যারিয়ার তৈরি করা হয়, যার মধ্যে দিয়ে উই আসতে গেলে যাতে সে ক্ষতিগ্রস্ত হয়, বা তার মধ্যে দিয়ে গিয়ে সে আলটিমেটলি রানী উই পোকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেখানে যেখানে কাঠের জিনিসপত্র রাখা থাকবে, সেই কাঠের জিনিসগুলোকেও যেমন উই পোকার ট্রিটমেন্ট করতে হবে, তেমনি যেখানে যেখানে দেয়ালে লাগানো আছে সেই দেয়ালটাতেও আমাদের ট্রিটমেন্ট করে নিতে হবে, মানে যেখানে যেখানে টাচ হচ্ছে সেখানে। এবং কিছু কিছু উই আছে যারা যেমন মাটির তলায় থাকে, আবার কিছু কিছু উই আছে কাঠের মধ্যেই থাকে। মাটির তলায় ট্রিটমেন্ট করলে কিন্তু কাঠের মধ্যে থাকা উইটা ট্রিটমেন্ট হলো না, কাজে তার জন্য আবার আলাদা ট্রিটমেন্টও আমাদের করতে হবে। এই যে আমাদের মাটির তলায় যে উইগুলো আছে, সেই উইগুলোকে ট্রিটমেন্ট করার জন্য আমরা যে বিভিন্ন কেমিক্যাল তৈরি করি বা কেমিক্যাল দেই, এইখানে একটা আমার ছোট্ট জিনিস বলার আছে, যে এই ট্রিটমেন্ট করার সময় কিন্তু আমরা অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে পেস্টিসাইডগুলো ইউজ করি, এবং সেটা কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে শারীরিক ক্ষতি, বা আমাদের পুরো অঞ্চলটার একটা বিশালভাবে জল আছে যেখানে, বা ভূগর্ভস্থ যে জল আছে সেই জলগুলোকে আমরা কিন্তু অনেক সময় পয়জনাস করে তুলছি, এবং এটা কিন্তু আমাদের লং রানে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এই সব দিক বিবেচনা করে ট্রিটমেন্ট যারা করছেন তাদেরকে মাথায় রাখতে হবে এমন কিছু জিনিস দিয়ে ট্রিটমেন্ট করার, যেটা আমাদের শরীরকে কখনো যাতে বিষাক্ত করে না তোলে, মানে উইয়ের বিষটা যেন মানুষের কাছে বিষ না হয়ে দাঁড়ায়। এইটা আমাদের মাথায় রেখে ট্রিটমেন্টগুলো করতে হবে। আমরা শুনলাম যে উই পোকা কীভাবে ট্রিটমেন্ট করব, এবং হ্যাঁ, আপনারা এই আলোচনার সঙ্গী হতে পারেন, এবং যদি আপনারা টিভিতে দেখতে সমর্থ না হন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এবং ইউটিউব লাইভ হচ্ছে, আপনারা ওখানেও কিন্তু দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠানটি। এবং তার সাথে সাথে যদি এখনও আপনি কোনোভাবে হয়তো আপনার হচ্ছে না, দেখা হচ্ছে না হয়তো, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি 10টা থেকে 11টা রাত্রিবেলা আজকে রিপিট টেলিকাস্ট হবে, ওটাও কিন্তু দেখে নিতে পারেন। এবার আমি আসবো প্রকাশ বাবুর কাছে। আচ্ছা, বাড়ির নির্মাণ চলাকালীন কি কি পদ্ধতিতে উই পোকা টার্মিনেট করা হয় যদি একটু বলেন। First of all, thank you Chandrachud and High News for this particular program. Actually আমাদের টার্মাইট ম্যানেজমেন্টে অ্যাওয়ারনেসটা খুবই কম, স্পেশালি ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া। আমাদের যেরকম ফরেন কান্ট্রিজে যখনই কোনো বাড়ি কেনা হয়, যদি আপনার ট্রিটমেন্ট করার সার্টিফিকেট না থাকে, লোকগুলো বাড়িটা কেনেও না। এটা এই জন্যে কেন, যেরকম চন্দ্রচূড় বাবু বলছিলেন, আপনাকে একটু বিরত করছি, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? লিলুয়া থেকে বলছেন? হ্যালো, লিলুয়া থেকে কে বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আপনি বলুন, আপনার প্রশ্নটা বলুন। আমার চারতলা বাড়ি আছে, আমি যদি উই পোকার ট্রিটমেন্ট করাতে চাই তাহলে কত খরচা হতে পারে? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনার জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর নিশ্চয়ই খুব সম্ভবত তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনি। আবার ফিরে আসছি আলোচনা, আপনি বলুন। হ্যাঁ, ইনার অ্যান্সারটা এখন দেবো কি? ওকে, উই আর নট ডিসকাসিং ইট। সো উই পোকা ট্রিটমেন্টটা যেরকম আমি বলছিলাম কি, আমাদের ইন্ডিয়াতে খুবই অ্যাওয়ারনেসটা কম, যার ফলে আমরা ট্রিটমেন্টটা যা করার স্টাইলটা আর করার কেমিক্যালটা, যেরকম চন্দ্রচূড়দা বলছিলেন, আমরা খুব টক্সিক কেমিক্যালস ইউজ করতাম আগে। এখন কিন্তু অ্যাওয়ারনেসটা প্রচুর বেড়ে গেছে, অ্যান্ড উই আর নাও ইউজিং ভেরি লেস টক্সিক কেমিক্যালস। মানে এখন ওয়ার্ল্ডটা এরকম মুভ করছে কি,
আমাদের যখন কেমিক্যালস আমরা ইউজ করি ওটা উই পোকা কিংবা টার্মাইটকে যেন এফেক্ট হয়, আমাদের হিউম্যান বিংসকে যেন এফেক্ট না করে। অ্যান্ড ওটার জন্য যে কেমিক্যালস আমরা বলি ওটাকে লো টক্সিক কেমিক্যালস। তো আপনি এটা জিজ্ঞেস করতে পারেন কি লো টক্সিক কেমিক্যালসে তাহলে কাজ কি করে হচ্ছে। তো আজকাল বেসিক্যালি লো টক্সিক কেমিক্যালসে ওটা নার্ভের উপরে অ্যাক্ট করে। আর সব থেকে ভালো জিনিস, টার্মাইটস কোনোদিন জানতে পারে না, আপনি যদি দেখতে পারেন যে কাজটা হচ্ছে উই পোকার, টার্মাইটস কোনোদিন ডিটেক্ট করতে পারে না কি অ্যান্টিটার্মেটিসাইড আছে, যার ফলে ওরা ট্রিটেড এরিয়াকে ক্রস করতে থাকে। আগেকার কালে আমরা যেটা ইউজ করতাম ওটা রেপেলেন্ট কেমিক্যালস ছিল, যার ফলে টার্মাইটস আগে থেকে জানতে পারতো কি আপনি কোনো টার্মেটিসাইড দিয়েছেন। সো ওটাকে ওই এরিয়াটাকে অ্যাভয়েড করে আরেকটা এরিয়া থেকে আসতো। বাট এটার যে জিনিসটা হচ্ছে, এটার অ্যাডভান্টেজটা হচ্ছে কি আপনি কোনো দিনই জানতে পারবেন না, টার্মাইটস কোনো দিন জানতে পারে না, যার ফলে ওটা ট্রিটেড এরিয়াকে ক্রস করতে থাকে। আর যখনই ক্রস করে নিজেও ইনফেক্ট হয় আর বাকি টার্মাইটসগুলোকে ইনফেক্ট করে। যেরকম চন্দ্রচূড় স্যার বলছিলেন কি তলে একটা উই পোকার কিউন থাকে যেটা একদিনে 30,000 বাচ্চা দেয়। সো এটার বাচ্চার যে সংক্রমণটা, মানে ইট বেসিক্যালি রিপ্রোডিউসেস এট আ ভেরি ফাস্ট রেট। আমরা যদি আমাদের বাড়ির মধ্যে যে উই পোকাগুলো দেখি ওটাকে যদি ইনফেক্ট করতে পারি, এটা একটা ভাইরাসের মতন, যেরকম আমরা করোনা ভাইরাস আরেকটা জন থেকে আরেকটা জন যায়। সো সেম ওয়েতে আপনি যদি একটা টার্মাইটসকে কিংবা 10 টার্মাইটস আবার ইনফেক্ট একটু করেন। বিরত করছি, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে আচ্ছা। ফোনে। হ্যালো, নমস্কার, বলছি না কে বলছেন? ঘাটাল থেকে অমর বলছি। আচ্ছা, ঘাটাল থেকে অমর বলছেন, বলুন আপনার জিজ্ঞাসা। হ্যাঁ, নির্মাণের পূর্বে উই পোকা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটাই আলোচনা হচ্ছে এখন, আপনি সাথে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই উত্তর পাবেন আস্তে আস্তে সবকিছুরই। চলে আসছে আলোচনা। হ্যাঁ, সো এটাতে আমরা এখন নতুন নিউ এজ কেমিক্যালস আছে যেটা বেসিক্যালি কোনোদিন টার্মাইটস জানতে পারে না। সো মেথড অফ টার্মাইট ট্রিটমেন্টের নিউ কনস্ট্রাকশন ইজ দ্যাট আমরা এই যেরকম আপনি পিকচার্সগুলো দেখছেন ওখানে 1 ফিট অ্যাপার্টে হোলসগুলো করে আমরা কেমিক্যালের পুরো একটা লেয়ার বানিয়ে দিই, যার ফলে টার্মাইটসগুলো কন্টিনিউসলি ওটার উপরে নিজেও ইনফেক্ট হয় আর রানীকে গিয়ে ইনফেক্ট করে। সো এটা নির্মূল হয়ে যায়। দ্যাট ইজ হাউ উই ডু ইট। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমি আগেও বললাম, সেটা হচ্ছে যে এই যে আমরা একবার নির্মাণের পূর্বে যে অ্যান্টি টার্মাইট ট্রিটমেন্ট করলাম, এটা যেমন মাটির নিচে হচ্ছে তেমনি প্রত্যেক কটা স্টেজেই কিন্তু হতে হতে যায়। যখন আমরা প্লিন্থে উঠছি তখন ট্রিট করতে হবে, যখন আমরা ওয়ালিং করছি তখনও ট্রিট করতে হবে, এবং যখন আমরা যত উপরে উপরে উঠছি সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে হবে। আর যেটা আরেকটা আমার যেটা ধারণা, সেটা আমার থেকে হয়তো উনি ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে এই যে ট্রিটমেন্টটা করা হলো অ্যান্টিটার্মাইট হিসেবে, এটা লংজিভিটিটা কতদিন থাকে, যে কতদিন পরে পরে আমাদের আবার ট্রিট করতে হবে? এটা টেস্টেড, যেটা বেসিক্যালি আমাদের সায়েন্টিফিক্যালি যেটা টেস্টেড আছে, এটা সয়েলের মধ্যে 5 to 7 ইয়ার্স থাকে। তো আমরা কিন্তু যেটা বেসিক্যালি বলি কি 5 ইয়ার্স অবধিই থাকে। তো এটার জন্য আপনি 5 বছর পর কি করবেন? আপনার বাড়ি তো নর্মালি 50 ইয়ার্স অবধি থাকে। তো 50 বছর যদি বাড়িটা আপনাকে ট্রিটমেন্ট করতে হয়, যখন বাড়ি বানানো হয় তখন একটা নতুন টেকনোলজি বেরিয়েছে, যেটা আমরা আগে গিয়েও আলোচনা করব। এটা ইসরায়েল থেকে একটা পোরাস পাইপ বেরিয়েছে, যে পাইপটাকে আমরা যদি লে করে থাকি বাড়ির মধ্যে, যখনই আমাদের দরকার হচ্ছে এভরি 5 ইয়ার্স আমরা ট্রিটমেন্টে, মানে বাইরে থেকে একটা পাইপ আছে, একটা মোটর দিয়ে আমরা কেমিক্যালটাকে ইনজেক্ট করতে পারি। সো লাইফ অফ টার্মাইট, যেটা চন্দ্রচূড় স্যার স্পেসিফিকলি জিজ্ঞেস করছিলেন, লাইফ অফ এনি টার্মেটিসাইড ইজ হার্ডলি 5 to 7 ইয়ার্স ইনসাইড দ্য সয়েল। ওকে, একটু বিরত করছি, আবারও একজন দর্শক বন্ধু পেয়ে গেছি। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সুলপুত্রা ভার্সিটি থেকে বলছি। আচ্ছা, বলুন। বলছি যে চন্দ্রচূড় বাবুর কাছে আমার একটা প্রশ্ন। হ্যাঁ। নতুন ফ্ল্যাটে ঢোকার আগে কি কি প্রোটেকশন ওখানে নেওয়া উচিত বা প্রিপারেশনটা নেওয়া উচিত, যদি এইটুকু বলে দেন খুব উপকৃত হব। নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে যাবেন খুব শিগগিরই। এবার আমি চন্দ্রচূড় বাবুর কাছে আসব। সবসময় যে নতুন বাড়ি এফেক্টেড হবে সেটা না, আমরা দেখেছি অনেক পুরনো বাড়ি, যেমন ধরুন প্রায় 30-35 বছরের বাড়ি, এবং সেগুলোতে বিশেষ করে তো কাঠের দরজা জানলা থাকে, সেগুলো এফেক্টেড হয় উই পোকার দ্বারা। তো সেখানে পুরাতন বাড়িতে কি কি পদ্ধতিতে উই পোকার ট্রিটমেন্ট করা হয়? হ্যাঁ, এখানে আমাদের মানে উই পোকার যে ট্রিটমেন্ট যেটা উনি বললেন, সেই ব্যাপারটা হচ্ছে মূলত কিন্তু কেমিক্যাল দিয়ে আমাদের ট্রিটমেন্টগুলো হয়। উই পোকার ম্যাক্সিমাম ট্রিটমেন্টটাই কেমিক্যাল দিয়ে করা হয়, এবং এই যে যেসব জায়গায় উই পোকা অলরেডি দেখা দিয়েছে বা দেখা দিতে পারে ভাবা যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু কোনো একজন যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু একটা বাড়িতে ঢুকলে, যেমন একজন ডাক্তার একজন রুগীকে দেখলে সব বলতে পারেন,
তেমনি উই পোকা যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু একটা বাড়িতে ঢুকে কোথায় কোথায় উই হতে পারে ওনারা গেস করতে পারেন, এবং উই পোকা আমরা হয়তো সাধারণ চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তলায় তলায় হতে শুরু করেছে। কারণ উই পোকা এমন কাটতে পারে যে ওপরের জাস্ট লেয়ারটা থেকে গেল, তলাটা কিন্তু অলরেডি খাচ্ছে, কিন্তু আমি তখন বুঝতে পারছি না যে ভেতরে ভেতরে উই পোকা খাচ্ছে। যখন দেখা গেল যে উই পোকা পুরোটাই খেয়ে দিয়েছে, তখন দেখা গেল যে আমরা বুঝতে পারছি। সেই কারণেই আমাদেরকে মাঝে মাঝে পুরনো বাড়িতে কিন্তু উই পোকা যারা এক্সপার্ট আছেন তাদেরকে ডাকতে হবে, এবং ডেকে তারপর তারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই এই জায়গাগুলো হতে পারে, এবং তার সেই অনুযায়ী তারা ট্রিটমেন্টগুলো করবেন। এখন সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে সয়েলটাকে আমাদের ট্রিটমেন্ট করা দরকার। আমাদের বাড়ির চারপাশের যে মানে মাটিটা আছে এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে ফ্লোরটা আছে, সেই ফ্লোরের মধ্যেও ফুটো করে করে একটা নির্দিষ্ট গ্যাপ অন্তর অন্তর আমাদের কেমিক্যালটা ইনজেক্ট করে দিতে হবে। কাজে এই ট্রিটমেন্ট একটা দরকার। তাছাড়া আমাদের যেসব জায়গায় জয়েন্ট মানে ফ্লোরের সঙ্গে ওয়ালের যে জাংশনগুলো আছে সেই জায়গাগুলোকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় যে ব্রিক ওয়াল যেটা করেছি তার মধ্যে অনেক ভয়েডস আছে, ফাঁক আছে, সেই ফাঁকগুলোকে কিন্তু পূরণ করতে হবে। ফাঁকগুলো যদি পূরণ না করা যায় তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে উই চলে আসতে পারে। তাছাড়া যেখানে যেখানে উড ওয়ার্কের সঙ্গে বা প্লাইয়ের কাজের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে দেয়ালের, সেই জায়গাগুলোকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, এবং কাঠের জিনিসগুলোকে আলাদা করে ট্রিট করতে হবে। এবার এই যে জিনিসগুলো আমরা বলছি তার মধ্যে কিন্তু একটা নতুন জিনিস চালু হয়েছে, সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল যে আমাদের এখন কনসিলের যে ব্যবস্থাটা থাকে, সেইটা একটা উই চলাচলের খুব সুন্দর পথ হয়ে গেছে। মানে আমরা একতলা থেকে হয়তো 20 তলা একটা বাড়ি, নিচের থেকে উই একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে ওর মধ্যে দিয়ে যাওয়ার জন্য। ইলেকট্রিক্যালের ওই পাইপ দিয়েও ঢুকছে, পাইপ দিয়ে উই একদম চলতে শুরু করছে। আর মানে কষ্ট করে আর কোনো কিছু ফুটো করতে হচ্ছে না, ফুটো আমরা করেই দিয়েছি। মেট্রো রেলের যেমন সুড়ঙ্গ করা থাকে, ওরা তেমনি মেট্রো রেলের সুড়ঙ্গের মতো ওর মধ্যে দিয়ে যাতায়াত শুরু করেছে। এবং অনেক বাড়িতেই আমরা দেখা যাচ্ছে যে ইলেকট্রিক বক্সের যেখানটায় জাংশন আছে বা কোনো একটা বক্সের জায়গা থেকে তাকে হয়তো উই আমরা বেরোতে দেখছি। এখন উইয়ের একটা মেন প্রবলেম হচ্ছে ওরা কিন্তু টেম্পারেচার খুব একটা সহ্য করতে পারে না, ওপেন এয়ারে ওরা থাকে না। ওই জন্যই ওরা কিন্তু একটা মাটির যে আমরা দেখি যেটাকে আমরা মানে উইয়ের বাসা বলি, সেইটা তৈরি করে ওর মধ্যে দিয়ে যেতে থাকে। ওটাকে যদি ওপেন এয়ার করে দেওয়া যায় তাহলে কিন্তু হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। তো সেই জন্য ওরা ওই যতটা মাটির তলা দিয়ে যেতে পারছে বা কাঠের মধ্যে দিয়ে যেতে পারছে ওরা যাচ্ছে। যখনই ওরা বাইরে বেরোতে যাচ্ছে তখনই কিন্তু ওই জিনিসটা ওরা তৈরি করে। এবার এই বিদ্যুতের ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। এছাড়া উই একটু স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে, মানে খুব ড্রাই এরিয়ার থেকে একটু ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গার প্রতি ওদের মানে লোভটা অনেক বেশি থাকার জন্য। সেই জন্য আমাদের প্লাম্বিং আইটেমগুলোকে একটু চেক করতে হবে, কোনো লিকেজ আছে কিনা বা কোনো জায়গা থেকে জল টল পড়ছে কিনা, সেই ব্যাপারগুলোকে আমাদের দেখতে হবে যাতে আমাদের জিনিসটা ড্রাই থাকে। তাছাড়া মাটিতে বেশি কাঠ না রাখার চেষ্টা করাটাই ভালো। কাঠের জিনিসগুলো একদম মাটিতে গ্রাউন্ড ফ্লোরে বিশেষত যতটা পারা যায় কম রাখলে ভালো হবে। আপনাকে একটু বিরত করছি, আর একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, আমি সুস্মিতা, ডানলপ থেকে। কোথা থেকে বলছেন? ডানলপ। আচ্ছা, ডানলপ থেকে বলুন। আমার প্রশ্ন হচ্ছে, একটা ককরোচ হ্যাঁ, আমাদের কি কি ক্ষতি করতে পারে? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আমাদের পরবর্তীতে এই নিয়ে আলোচনা হবে এই সেগমেন্টে, আপনি দেখতে থাকুন। ফিরে আসছি আবারও আলোচনা। আমরা অনেক সময় মাটিটাকে রিপ্লেস করার চেষ্টা করি স্যান্ড দিয়ে, কারণ এই স্যান্ডের মধ্যে দিয়ে কিন্তু উই চলাচল একটু বাধাপ্রাপ্ত হয়। কাজেই আমরা নতুন বাড়ির ক্ষেত্রেও যদি ভিতের তলায় আমরা কিছুটা বা আমরা যে ইয়েটা ভরাট করছি প্লিন্থ লেভেলটা, সেখানে যদি বালি দিতে পারি মাটির বদলে, সেটা কিন্তু উইকে কিছুটা প্রতিরোধ করবে। কাজেই আমাদের এই জিনিসগুলো তো মাথায় রাখতেই হবে। তাছাড়া আমাদের এই যখনই কোনো কাঠ ব্যবহার করবো বা প্লাই ব্যবহার করবো, চেষ্টা করতে হবে ট্রিটমেন্টটা করে নেওয়ার। এবং এই ট্রিটমেন্টটা প্রথমে তো করে তৈরি করার সময় প্লাস একটা রেগুলার মেনটেন্যান্সের মতো, যেমন অ্যানুয়াল মেনটেন্যান্স বিভিন্ন জিনিসের কন্ট্রাক্ট হয়, তেমনি উই পোকা যারা ট্রিট করেন তাদের সঙ্গে আমাদের একটা মেনটেন্যান্স কন্ট্রাক্ট করে নিতে হবে যে এতদিন অন্তর অন্তর একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর অন্তর তারা আসবেন। এবং বাই চান্স যদি এর মধ্যেও উই কোথাও দেখা দেয় ট্রিটমেন্ট করার পরেও, তাতেও তারা এসে ব্যাপারটাকে দেখবেন। তাছাড়া আমাদের এই যত নর্দমার পাইপ টাইপগুলো আছে এগুলোকে আমাদের ফ্রিকোয়েন্টলি আর কি ক্লিন করতে হবে, যাতে জলটা উপচে পড়ে ওই জায়গাটাকে একটু স্যাঁতস্যাঁতে না করে। আর আমাদেরকে নজর নিজেদেরকে রাখতেই হবে বাড়ির বিভিন্ন জিনিসের ওপরে,
এবং যদি দেখা যায় যে কখনো একটা জায়গায় একটু দেবে যাচ্ছে বা ক্র্যাক দেখা দিয়েছে বা কোনো কিছু হচ্ছে, বিশেষত আমাদের ফার্নিচারগুলো কাঠের তৈরি হলে তো ব্যাপারই নেই, আমাদের প্লাইয়েরও হতে পারে, সেগুলোকে একটু নিজেদেরও নজর রাখতে হবে, তাহলে আমরা ঠিকভাবে থাকতে পারবো আর কি। To add to what Chandrachud said, 35 years এর যে বাড়িটা আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছিলেন, এখন টেকনোলজিটা আমাদের একটা নতুন মেশিন বেরিয়েছে যেটাকে টার্মা ট্র্যাক মেশিন বলা হয়। ইটস অ্যান অস্ট্রেলিয়ান মেশিন, এটার ফটোগ্রাফসও মাঝে মাঝে চলছে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে কি আপনি ওই পোকা মানে এরকম আমরা যেরকম কনভেনশনাল মেথড না করে আমরা যখনই স্ক্যান করি আমরা এক্স্যাক্টলি জানতে পারবো ওই পোকাটা কোথায়, আপনার বাড়িতে ওই পোকা আছে কিনা। এটা একটা ডেমো আপনি করাতে পারেন আপনার বাড়িতে। তো স্যার যেরকম বলছিলেন কি একটা মাড টিউব যেটা বেসিক্যালি হয়, মাড টিউব তো একটা মানে চলাকালীন টার্মাইটসটা মুভ করার জন্য আবার একটু বিরত করছি, আর একজন দর্শক বন্ধু আছেন আমাদের ওই যেরকম- সাথে। হ্যালো হ্যালো, রাজেশ বলছি বাগালপুর থেকে। কে বলছেন? রাজেশ বাগালপুর থেকে। আচ্ছা, রাজেশ বলছেন শেওড়াফুলি থেকে, বলুন। মানুষের মশাটা কোন ধরনের কারণ থেকে? আর আবার বলুন। মশা কামড়ানোর কারণ থেকে মানুষকে মশা কামড়ায় তার কারণ। মশা কামড়ানোর কারণ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে থাকুন, কিন্তু মশা কামড়ানোর কারণ নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে যে আপনার বাড়িতে মশা থাকলে কি কি ক্ষতি হয় বা কিভাবে আপনি বাড়িটাকে মশা থেকে রক্ষা করতে পারেন। আপনি দেখতে থাকুন, নিশ্চয়ই পরে আপনি উত্তর পেয়ে যাবেন। কামড়ানোর কারণও উই ক্যান বেসিক্যালি টেল ইউ ওয়াই, বিকজ ওটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে ব্লাডটা আছে ওটার মধ্যে একটা অ্যাট্রাক্টেন্ট আছে। মশা আমাদেরকে এই জন্যই কামড়ায় যেহেতু ব্লাডটা ওদেরকে সাক করতে হয়, আর ওটাতে শুধু ফিমেল মস্কিটো কিন্তু আপনাকে কাটে, মেল মস্কিটো কোনোদিন আপনাকে কাটে না। ফিমেল মস্কিটো এই জন্য কাটে বিকজ ওর রিপ্রোডাকশনের জন্য ওটাকে আপনাকে বাইট করতে হয় টু অ্যান্সার দ্যাট পারসন স্পেসিফিক। চলুন আমরা যে আলোচনায় ছিলাম ওই আলোচনায় ফিরে যাব আবার। একদম স্পেসিফিকলি আপনি যেটা বলছিলেন কি যে টার্মা ট্র্যাক বলে যে মেশিনটা আছে, যে অস্ট্রেলিয়ান মেশিনটা, এটাতে আপনার বাড়িটা কিছু না খুলেই আপনি পুরো স্ক্যানটা করতে পারবেন আর আপনি আপনার সোর্সটা জানতে পারবেন টার্মাইটের। আর যখন চন্দ্রচূড় স্যার যেরকম বলছিলেন কি মাড টিউবটা যেরকম ক্রস করা হচ্ছে, মাড টিউব দে অলসো ইউজ কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন কোনো কনক্রিট কিংবা কোনো রেসিস্টেন্স যখন আসে তখন কিন্তু ওরা মাড টিউবটা বাইরে থেকে করে সো দ্যাট দে ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। এরা কিন্তু একটা হেয়ারলাইন ক্র্যাক মানে আমাদের যত চুলের যে সাইজটা দরকার টার্মাইটস কিন্তু ওটার মধ্যে মুভ করতে পারে। আর আমাদের ন্যাচুরালি একটা বিল্ডিং এর মধ্যে কি হয়, একটা কন্ট্রাকশন আর এক্সপ্যানশন হয় বিকজ অফ সামার অ্যান্ড উইন্টার, রাইট? তো যে কোনো কনক্রিট কিংবা ব্রিক স্পেস কন্টিনিউসলি কন্ট্রাক্ট আর এক্সপ্যান্ড করতে থাকে, যার ফলে অনেক স্পেসেসগুলো থাকে একটা বিল্ডিং এর মধ্যে ভিতরে, রাইট? আর আগে এটা বিলিভ করা হতো কি কনক্রিটের মধ্যে থেকে কোনোদিন টার্মাইট মুভ করে না, কিন্তু এখন নতুন রিসার্চ ইজ শোয়িং দ্যাট বিটুইন দ্য ইন্টারস্পেসেস অফ কনক্রিট অ্যাজ ওয়েল উই আর ফাইন্ডিং দ্যাট টার্মাইটস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে, আর মুভ করার মধ্যে ক্ষতি করে। আর স্যার যেটা বলছিলেন এক্স্যাক্ট পয়েন্ট কি আজকাল টার্মাইটসগুলোকে কিন্তু খাটনি করতে হচ্ছে না। একটা তো আমাদের সুইচ বোর্ড থেকে আসছে আর একটা শ্যাফট লাইন্স থেকে আসছে যেখানে জলটা বেসিক্যালি জমতে থাকে, কেন ওটা আমাদের বন্ধ থাকে সবসময়। ওয়াটার লাইন, শ্যাফট লাইন্স, ফায়ার লাইন্স, আমাদের ড্রেন পাইপস, এইগুলো কিন্তু ইজি কন্ডুইটস হয়ে গেছে টার্মাইটসকে বাড়ির মধ্যে নিয়ে আসার জন্য। আর স্যার যেটা বলছিলেন কি আমরা যেমন আপনার মানে পাইপলাইন দেখতে চাই না বলে বিভিন্ন জায়গাকে ঢাকার জন্য কভার করছি, এক্স্যাক্টলি সেগুলো টার্মাইট চলার একটা ব্যবস্থা। আর স্যার যেটা বললেন এটা খুবই আর ইম্পর্টেন্ট আবারও পয়েন্ট। বিরত করছি হ্যাঁ, আপনাকে, আর একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া নমস্কার। জেলা থেকে সুপ্রিয়া চ্যাটার্জি বলছি। আচ্ছা, পুরুলিয়া থেকে সুপ্রিয় চ্যাটার্জি, বলুন আপনি। আচ্ছা আমি যেটা বলছিলাম, আমি আপনাদের এই চ্যানেলের এই অনুষ্ঠানে মাঝখানে এসে ঢুকেছি, উই পোকার সম্বন্ধে আলোচনা শুনছিলাম সেই মুহূর্তে। তো উই পোকার আমার বক্তব্য, আমার বাড়িতে আমার 20-22 বছরের বাড়ি হয়েছে, সমস্ত দরজা এবং চৌকাঠে, বিশেষত চৌকাঠের দিকে উই পোকার প্রচন্ড প্রাদুর্ভাব হয়েছে। তো মিস্টার বলছিলেন যে উনি বলছিলেন যিনি আছেন যে কোনো মেশিন বেরিয়েছে স্ক্যান দিয়ে, সেটা কি পুরুলিয়া জেলা পর্যন্ত কোনো উপলব্ধ আছে? নিশ্চয়ই স্যার। আপনি শুনতে থাকুন, এই সংক্রান্ত আলোচনা আবারও আমরা এই অনুষ্ঠানের মধ্যেই করব। আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, আপনি যে আলোচনা করছিলেন। হ্যাঁ স্যার যেটা বলছিলেন কি ইন টার্মস অফ দি টার্মাইট মুভমেন্ট যেটা বেসিক্যালি হয় বাড়ির মধ্যে বাইরে থেকে দেখা যায় না, বাট এটা যে মেশিন দিয়ে যেটা স্যার উনি জিজ্ঞেস করছিলেন পুরুলিয়া দিয়ে, ওই মেশিনটাই বেসিক্যালি যে ফটোগ্রাফ আপনি দেখছিলেন, ওই মেশিন দিয়ে আপনি পুরো স্ক্যানিং করে ওটা যে কোনো জায়গাতে আমরা স্ক্যান করে ওটাকে সোর্সটা জানতে পারি। আর যেটা স্যার বলছিলেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু যেখানে ময়েশ্চার আছে ওখানেই কিন্তু ওই পোকাটা থাকবে। আপনি দেখবেন বাড়ি যখন বেসিক্যালি বন্ধ হয়, আজকাল আমাদের মডার্ন বিল্ডিংসে কি হয়, আমরা বাড়ির ভিতরে এসি রাখি,
রাইট, আর বাইরে থেকে কিন্তু রোদুর আছে, তো ন্যাচারালি একটা কন্ডেনসেশন হয়, ভিতরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার মধ্যে সবসময় ডিফারেন্সটা থাকে, যার ফলে আপনি মডার্ন বিল্ডিংসে কিন্তু উই পোকাটার প্রচুর এটা দেখছেন, মানে সবারই বাড়িতে। আর লাল মাটি যেখানে হয়, যেখানে বীরভূম আছে, আমাদের জামশেদপুরের দিকে আছে, ওখানে কিন্তু টার্মাইটসের, আর যেখানে আমাদের ভরাটো মাটি আছে, ইন দ্য সেন্স লাইক রাজারহাট সেক্টর 5, যেটা বেসিক্যালি আগে কিন্তু ফিল্ডস ছিল, ওটার মধ্যে কিন্তু আমরা যখন বাইরে থেকে মাটি নিয়ে এসে বেসিক্যালি করি, আপনি দেখবেন সল্টলেক অঞ্চলে 80% 90% অফ দ্য হাউসেস হ্যাভ আ টার্মাইট প্রবলেম, যেখানেই বেসিক্যালি আমরা আর্টিফিশিয়াল মাটি দিয়ে ওটাকে ভরি। আমি আবারও যাব শশীধরন বাবুর কাছে, যে উই পোকার জন্য যে পাইপ রেটিকিউলেশন ট্রিটমেন্ট যেটা করা হয়, একটু আগে আলোচনা হচ্ছিল, এটা উপকারিতা সম্বন্ধে যদি বলেন। এইটা যেটাই চন্দ্রচূড় বাবু বলছিলেন কি 5 বছর যদি আপনার লাইফ থাকে, তো আপনার একটা বাড়ি যখন বানাচ্ছেন আর আপনার পুরো মানে লাইফের সেভিংস গুলো লাগিয়ে কিন্তু একটা লোক বাড়ি শোকে বানায়, রাইট। আর ওটার মধ্যে আপনি আজকাল প্লাই প্যানেলিং খুব ইউজ করা হয়, তো প্লাই প্যানেলিং এর মধ্যে যখন এই যে পাইপ রেটিকুলেশন আপনি দেখছেন, এটা কিন্তু একটা ইসরায়েল থেকে টেকনোলজি, এটাকে পোরেস পাইপ বলা হয়। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে কি এই পাইপটা যেখান থেকেও, মানে আমরা যখন বাইরে থেকে প্রেসারে জলটা দিই তখন কিন্তু ইভেনলি সব জায়গা থেকে বেরোয়, আর যখনই কোনো কনক্রিট, মানে কনক্রিটের উপরে থেকেও যখন আমরা কনক্রিটটা কিন্তু লাগিয়ে দিই কিংবা ফ্লোরিংটা করে দিই, তখনও কিন্তু এই দেখুন, এটা হচ্ছে যে বেসিক্যালি যেখান থেকে জাংশন বক্স থেকে আমরা কেমিক্যালটাকে ঢুকিয়ে আমরা কিন্তু পুরো বাড়িটাকে আবার টার্মাইট ট্রিটমেন্টটা করতে পারি। দ্যাট মিনস 5 বছর পরে যে ট্রিটমেন্ট আমি করব, আমাকে শুধু 5 ইয়ার্সে একবার রিচার্জ করতে হয়। এটা মোবাইল ফোনে যেরকম রিচার্জ হয় সেম ওরকমই এভরি 5 ইয়ার্সে যদি আমরা রিচার্জ করি, এটার অ্যাডভান্টেজটা হচ্ছে কি আমাদের বাড়ি সবসময় কিন্তু টার্মাইটস থেকে প্রোটেক্টেড। কেন, আজকালকার টেকনোলজিতে টার্মাইটের কেমিক্যাল কিন্তু টার্মাইট কোনোদিন জানতে পারে না কি টার্মাইটিসাইড লাগানো আছে। ও 5 ইয়ার্সের পর যে টার্মাইটের ভ্যালিডিটিটা চলে গেল, আপনি যখন রিচার্জ করি এই কেমিক্যালটা দেখুন আপনি এই পাইপ দিয়ে সব জায়গায় যাচ্ছে। তো এটাতে অ্যাডভান্টেজটা হচ্ছে কি সবসময় আপনি আপনার বাড়িটাকে প্রোটেক্ট করে রাখতে পারছেন উইথাউট এন্টারিং দ্য হাউস। আপনি বাইরে যদি জাংশন বক্সটা রাখেন, আমি আমার বাড়িতে ঢুকবেও না, কিন্তু আপনার পুরো বাড়িতে টার্মাইটের কেমিক্যালটা রেটিকুলেশন মেথডে এই পোরেস পাইপের থ্রুয়ে সব জায়গায় কিন্তু স্প্রেড হবে। তো এই অ্যাডভান্টেজটা হচ্ছে আপনার বাড়ি কিন্তু টার্মাইট দিয়ে, মানে যত বর্ষ আপনার বাড়িটা আছে তত বর্ষ কিন্তু আপনার বাড়িটা টার্মাইট দিয়ে প্রোটেক্টেড থাকবে, মানে এভরি 5 ইয়ার্সে আপনাকে রিচার্জ করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি, এটা ফরেন কান্ট্রিজে খুবই কমন, ইন্ডিয়াতে এখন লেটেস্ট হার্ডলি 3-4 ইয়ার্স 5 ইয়ার্স ধরে এসছে। আর এটাতে যত লিডিং আর্কিটেক্টস, ইন্টেরিয়ার ডিজাইনার্স, এরা কিন্তু এখন নতুন পাইপিং টেকনোলজি করছে, বিকজ আজকাল একটা নর্মাল বাড়িতে করতে গিয়ে একটা 1000 স্কোয়ার ফিট 1200 স্কোয়ার ফিটে ইন্টেরিয়ারে 25 থেকে 30 লাখ টাকা লাগছে। তো ওটাকে প্রোটেক্ট করার জন্য, যেরকম স্যার বলছিলেন, একটা যদি আমরা ডোর ফ্রেমটা চেঞ্জ করি ওটার কস্টই 10-15 হাজার টাকা হচ্ছে, আর যদি এই পাইপিং ট্রিটমেন্ট আমরা আগে থেকে করাই কস্টটা কিন্তু খুবই কম। ইনিশিয়াল কস্টিংটা হয়তো একটু বেশি, কারণ যেহেতু আমাকে পাইপটা তখন লাগাতে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে 5 বছর বা 10 বছর অন্তর অন্তর যখন আমি রিচার্জ করছি তখন অনলি ওই কেমিক্যালের দামটাই লাগছে। একদম রাইট চন্দ্রজুদা। অ্যান্ড ইন টার্মস অফ দি কস্টিং, মানে আপনি যদি 25 লাখের হিসাবে বেসিক্যালি দেখেন, কোনো কিছু কস্টিং না, ইট ইজ নট ইভেন 1% অফ দি প্রজেক্ট কস্ট, খুবই কম। ইভেন আমরা যদি পাইপিং রেটিকুলেশন, ইট ইজ হার্ডলি 29 to 30 রুপিস স্কোয়ার ফিট, মানে দ্যাট ইজ বেসিক্যালি 1000 স্কোয়ার ফিটে 30,000 টাকার মতন খরচা আছে পাইপিং রেটিকুলেশন ট্রিটমেন্টে, যার ফলে আপনার বাড়িটা লাইফ লং কিন্তু প্রোটেক্টেড থাকছে। শুধু তো উই পোকাই নয়, উই পোকার সাথে সাথে আর একটা খুব ক্ষতিকর কীট যাকে বলা চলে সেটা হচ্ছে আরশোলা, যাকে দেখলে কিন্তু আমরা কিছুটা হলেও একটু হলেও মেয়েরা বিশেষ করে ভয়ও পাই। তেমনি শুধু ভয় পাওয়ার ব্যাপারটা নয়, তার সাথে সাথে কিন্তু আরশোলা আমাদের মারাত্মকভাবে ক্ষতিও করে, কারণ আরশোলা খাবারের মধ্যে জীবাণু ঢুকিয়ে দেয়, এটা আমরা সবাই জানি, জীবাণু ক্যারি করে আরশোলা। তো এই যে আরশোলা, এই আরশোলার জন্য বাড়িতে এবং অফিসেও দেখা যায় আরশোলা। তো এই ককরোচ কিভাবে প্রতিহত করব যদি বলেন চন্দ্রচূড় বাবু। হ্যাঁ, অলরেডি আরশোলা নিয়ে প্রশ্ন আমাদের এসছে। তো এখানে আমাদের দেখতে হবে যে আমরা অনেক কিছু নিয়ে যখন বাড়ির বাইরে থেকে ঢুকছি, তার সঙ্গে আরশোলা, ছোট আরশোলা বা আরশোলা ডিমও ক্যারি করে নিয়ে চলে আসছি কিনা, মানে আমাদের ব্যাগে করে বা আমরা যে কেরিয়ারগুলো নিয়ে বেরোচ্ছি সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। কাজে সবটা জিনিস একটু বিরত করব, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, হ্যালো, কে বলছেন? বলছেন ব্যারাকপুর থেকে রবীন দাস বলছি। ব্যারাকপুর থেকে রবীন দাস। আচ্ছা, বলুন আপনি। বলছি আমার বাড়িতে দরজার সাইডে মানে বাসা বেঁধেছি, এর জন্য কি করতে পারি? আচ্ছা, আপনি দেখতে থাকুন এবং উত্তর পেয়ে যাবেন আপনি খুব শীঘ্রই এই সংক্রান্ত কোশ্চেনে।
চলে এসেছি আলোচনাতে আবারও চন্দ্রচূড় বাবু। এছাড়া আমাদের ককরোচ যাতে ঢুকতে না পারে তার জন্য আমাদের দেওয়াল, সিলিং যত ক্র্যাক আছে বা গর্ত আছে এবং যেখানে আমাদের এই ক্যাবিনেটগুলো লাগানো হয়েছে দেয়ালের সঙ্গে, সেই সব জায়গাগুলো যাতে আমাদের কোনো গর্ত ফর্ত না থাকে এই দিকটায় নজর রাখতে হবে। আমাদের মেঝেতে কোনো গর্ত হয়েছে কিনা, যেখান থেকে বাইরের থেকে ডাইরেক্ট এরা আসতে পারবে, সেইটা আমাদেরকে দেখতে হবে। এছাড়া আমাদেরকে খুব ঘন ঘন পরিষ্কার করতে হবে, মানে পরিষ্কার জায়গা আবার এদের অপছন্দ। খুব যদি পরিষ্কার থাকে এবং পরিষ্কার করার সময় যদি আমরা বিভিন্ন রকম যেমন ডেটল জাতীয় কিছু বা আমরা ঘর পরিষ্কারের জন্য বিভিন্ন যে জিনিস দিই সেগুলো দিয়ে যদি পরিষ্কার করা যায়, ফিনাইল জাতীয় কিছু, তখন দেখা যাবে যে আরশোলার প্রাদুর্ভাব একটু কমছে। কাজে আমাদেরকে যে পাত্রে খাওয়া দাওয়া করি সেই পাত্রটা খাওয়ার পরে আমরা অনেক সময় ফেলে রাখি এবং সেখানে গিয়ে আরশোলা তাদের খাওয়ার আবার শুরু হয়। কাজে সেটা করা যাবে না, আমাদের খাওয়ার পরেই কিন্তু আমাদের পাত্রটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে, অথবা আমাদের মানে কোনো পাত্রে যদি খাবার থাকে বা ডিশ থাকে সেটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এমনি উন্মুক্তভাবে কোনো কিছুই রাখা যাবে না। আমাদের যে ফুড কন্টেনারগুলো আছে সেগুলো সবসময় ঢাকা দিতে হবে, বা গার্বেজ কন্টেনার যেগুলো ডাস্টবিন আছে সেগুলো কিন্তু খোলা রাখা যাবে না, খোলা থাকলেই সেখানে গিয়ে আরশোলা বাসা বাঁধবে আর কি। এছাড়া আমাদের দেখতে হবে যে তারা যে জিনিসগুলো ভালোবাসে সেই খাবার জাতীয় খাবারগুলো যতটা পারা যায় কম তারা যাতে পায় সেই ব্যবস্থাটা করতে, এবং ওরাও কিন্তু একটু এই জল জাতীয় জায়গা, সাথে সাথে জায়গা, আমাদের বেসিনের তলা, ওয়ার্ড্রোবের তলা, এইসব জায়গাগুলো ওরা বেশি ভালোবাসে। তো সেইগুলোকে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে এবং যেখানে জল যাতে না জমতে পারে এই দিকটা কিন্তু নজর রাখতে হবে। আমাদের হাইজিনটা যতটা পারা যায় মেনটেন করার চেষ্টা করতে হবে, সেটা আমাদের সবার জন্যই ভালো, আমাদের যাতে শরীর সুস্থ থাকতে পারে। এবং অগোছালো নোংরা ভাব এর থেকে যতটা আমরা দূরে থাকতে পারবো ততটাই আমাদেরকে কিন্তু আরশোলাটা কম অ্যাটাক করতে পারবে। তাছাড়া আমাদের বিভিন্ন ক্যাবিনেটগুলোকে একটু রেগুলার পরিষ্কার রাখতে হবে যাতে আমাদের সেখানে নোংরা ঠোংরা না জমতে পারে। এবার আমাদের এই বিভিন্ন আরশোলাকে মারার জন্য কিন্তু পেস্ট কন্ট্রোলের লোকজনরা আছেন এবং আমাদের রেগুলার বেসিসে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে যাতে তারা এসে মাঝে মাঝে এটা করতে পারেন। তারা যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে ইন্সপেকশন করবেন এবং ইন্সপেকশন করে দেখে নেবেন যে কতটা পরিমাণে আরশোলা এখানে ক্ষতি করছে। সেটা দেখার পরে তারা আইডেন্টিফাই করলেন এবং কিভাবে আরশোলাকে কারেক্টিভ মেজার নেওয়া যায় সেদিকটা ওনারা করবেন। এবং বিভিন্ন রকম আমাদের টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা ককরোচকে মারতে পারি বা এটাকে কমাতে পারি সংখ্যায়, সেদিকটা আমাদেরকে দেখতে হবে। এবং বিভিন্ন রকম জেল, পাউডার, স্প্রে, এসব কেমিক্যাল আছে যার দ্বারা এগুলোকে আমরা কন্ট্রোল করব। এবং আমাদের এইটাও একটা কিন্তু মাথায় রাখতে হবে, এটারও কেমিক্যাল যেটা আছে সেটারও কিন্তু একটু টক্সিসিটি আছে এবং যাতে সেটা আবার বাচ্চাদের বিশেষত করে ক্ষতি না করে। একটু বিরত করছি আপনাকে, ফোনে আছেন একজন। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বিরাটি থেকে বলছি। বিরাটি থেকে কে বলছেন? বিরাটি থেকে তপন কুমার। আচ্ছা, তপন কুমার, বলুন আপনি। আমি প্রোগ্রামটা দেখছি অনেকক্ষণ ধরে, ভালো লাগছে প্রোগ্রামটা। স্বাগত আপনাকে। নমস্কার, আমি জানতে চাইছি আমার বাড়িতে হ্যাঁ বলুন। প্রবলেম আছে, প্রবলেম আছে, আমার 5-7 দিন ধরে ভুগছি। আমি বিশ্ববিদ্যালয় থেকে জানতে চাইছি এই ট্রিটমেন্টটা করলে এটা কি লং লাস্টিং না বারবার করতে হবে? এই ট্রিটমেন্টটা করলে কি লং লাস্টিং কমপ্লিট হয়ে যাবে, কি হয়ে যাবে, নাকি বারবার করতে হবে? আপনি শুনতে থাকুন। আপাতত এই কোশ্চেনের একটু আগে আমাদের আলোচনা হয়ে গেছে, আবারও পরে আলোচনা হবে। আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন। আমাদের ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যদি ক্লিন করতে পারি তাহলেও আরশোলা যেসব জায়গায় আমরা মানুষের হাত পৌঁছাচ্ছে বা নোংরা থাকছে সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করতে পারবো। কাজে এইভাবে আরশোলার থেকে আমরা নিশ্চয়ই রক্ষা পেতে পারবো। আর যত পরিষ্কার থাকবে সেটা শুধু আরশোলার থেকে না, অন্যান্য অনেক জিনিসের থেকেই আমরা মানুষের শরীর স্বাস্থ্যকে রক্ষা পেতে পারবো আর কি। মানে আমাদেরকে সম্পূর্ণভাবে হাইজিনটা মেনটেন করে রাখতে হবে, ঘরের হাইজিন বিশেষত বলতে গেলে।
এরপরে আমি যাব শশীধরন বাবুর কাছে। শশীধরন বাবু, যেটা আমি দেখলাম আপনার, যে আপনি যে এই ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক জাতীয় মঞ্চে আপনি এই ব্যাপারে বক্তৃতা দিয়েছেন আপনার, Correct. এবং থাইল্যান্ডের ক্যাসিস্টার্ট বিশ্ববিদ্যালয়ে আপনি রিপ্রেজেন্ট করেছিলেন ভারতের হয়ে। অনেক কংগ্রাচুলেশন আপনাকে, Thank you এবং so তার much. সাথে ধন্যবাদও। এবার আপনার কাছে যাব যে আরশোলা হলো, উই পোকা হলো, এবার যেটা হচ্ছে ইঁদুর। ইঁদুর কিন্তু সব থেকে ক্ষতিকারক, কারণ সমস্ত কিছু কেটে কেটে একদম মানে ক্ষতি করে দেয়, যাকে বলে সর্বনাশ করে দেয়। বাড়িতে ঢুকলে তো আর রক্ষে নেই, আলমারিতে যদি তার মধ্যে ঢুকে পড়ে তাহলে একদমই বলা চলে যে সেই আলমারির নতুন জামা কাপড় গেল একদম। একদম। তো সেই ইঁদুর বাড়িতে বলুন বা অফিসেও কাগজপত্র কেটে দেবে, সুতরাং সেই বাড়িতে বা অফিসে ইঁদুর কিভাবে আমরা সামলাবো? আমরা যদি আপনি কোনো প্রফেশনালকে ডাকেন, ওরা কিন্তু ইঁদুরকে আইডেন্টিফাই করে বাই দি শিট ইট গিভস, মানে পটি যেরকম আছে ওটা দেখে ওরা কিন্তু আইডেন্টিফাই করে কি ধরনের ইঁদুর আছে। ইঁদুর কিন্তু আলাদা আলাদা টাইপের আছে আমাদের ইন্ডিয়াতে। আমরা এটাকে নরওয়ে র্যাট বলি, রুফ র্যাট বলি। আমরা একটু বিরত করছি, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি শুভম মিত্র বলছি, হ্যাঁ, কোথা থেকে বলছেন? দমদম নাগেরবাজার থেকে। আচ্ছা, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, পোস্ট কনস্ট্রাকশন সবচেয়ে এফিশিয়েন্ট অ্যান্টি টার্মাইট কেমিক্যাল কোনটা? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আপনি উত্তর নিশ্চয়ই পেয়ে যাবেন। আচ্ছা, বলুন। আমরা ইঁদুরে আবার আসি। তো ইঁদুরে ইঁদুরটা ফিরে আসি। আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারি, প্রফেশনাল যে থাকে আমাদের কোন ধরনের ইঁদুরটা আমাদের বাড়ির মধ্যে এফেক্ট করেছে। যদি এটা কি নরওয়ে র্যাট, রুফ র্যাটের যেরকম একটা কিছু থাকে, কি ওটা সবসময় ফল সিলিং এর উপরেই থাকে। হাউস মাইস যেটাকে আমরা বলি, যেটা কিন্তু খুব ড্যামেজ করে, এটা কিন্তু শুধু গ্রেইনস খায়। তো আমরা র্যাটের টেইলটা দেখে কিংবা র্যাটের এটা দেখে আমরা বুঝতে পারবো কি কোন ধরনের ইনফেস্টেশনের ট্রিটমেন্ট লাইনটা কিন্তু সব র্যাটসের জন্য সেম হয় না। এটা ডিফারেন্ট র্যাটসের জন্য ডিফারেন্ট লাইন অফ ট্রিটমেন্ট হয় আমাদের। যেরকম কিছু থাকে ড্রেন র্যাটস, আমরা যেটাকে সুয়ার র্যাটস বলি, মানে ওটা শুধু ড্রেনের দিকে আসে আর ওটাকে ড্যামেজ করে। র্যাটসের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, আপনি দেখবেন কি র্যাটস এসে কিন্তু বাইট করতে থাকে, যদি খাবারটা না পায় কোনো ওয়্যারের উপরে বাইট করে কিংবা এটার উপরে বাইট করে। আপনার র্যাট আপনি চিন্তা করতে পারবেন, আপনি যেটা বলছেন কি একটা যদি দামি গাড়ি যেরকম একটা বিএমডব্লিউ কিংবা মার্সিডিজের মধ্যে যদি একটা গাড়ি ঢুকে যায়, ও যদি একটা ওয়্যারিং কেটে দেয়, তাহলে কিন্তু only the cost of wiring comes to like 70,000 to 80,000 rupees. ওকে, শুধু ও গাড়ির ওয়্যারিংটা চেঞ্জ করতে। মানে এটা আরেকটা, মানে আইটি কোম্পানিজে আমরা প্রচুর কাজ করি, তো আইটি কোম্পানিজের মধ্যে যদি ওদের মেইন সার্ভার কেবলসগুলো যদি কেটে দেয়, তাহলে ওদের কিন্তু ফরেন কান্ট্রির সঙ্গে লিঙ্কটা চলে যায়। যেরকম আমরা অনেক টাইমে ব্যাংকে আপনি দেখবেন কেউ বললে লিঙ্ক ফেলিয়ার আছে। লিঙ্ক ফেলিয়ারের মেজর কজ কিন্তু র্যাট বাইটস। সার্ভার কেবলে যেখানে বেসিক্যালি আমাদের ইন্টারনেটটা ঢুকছে, ওটাকে কিন্তু নর্মালি কেটে দেয়। এটা এই জন্য কাটে কেন ওদের ফ্রন্ট টিথটা প্রচুর গ্রো করতে থাকে, ওটা ওদের মজবুরি, মানে দে হ্যাভ টু বেসিক্যালি বাইট সামথিং অ্যান্ড এনশিওর দ্যাট ওই যে টিথটা বেশি গ্রো করে না, সো দ্যাট মানে ওটাকে কন্ট্রোল করতে থাকে। অ্যান্ড র্যাটসগুলো দে আর ভেরি ইন্টারেস্টিং বিকজ দে আর ম্যামেলস। ওরা কিন্তু সব কিছু আমাদের মতো নেই, ওরা মনে রাখে। তো আমরা যদি কোনো আমরা যেরকম বলি কি অনেক কন্ট্রোল মেশার্স আছে আমাদের, যেরকম আমরা ফলস বেটিং করি, ইন দ্য সেন্স এভরিডে একটা নির্দিষ্ট টাইমে মানে অ্যারাউন্ড 4টে নাগাদ আমরা খাবারটা দিই। 10 দিন আমরা খাবারটা কন্টিনিউসলি দেওয়ার পর 11th ডে আমরা কিন্তু একটা পয়জন বেটিং করি। তো যার ফলে ওরা কি করে, ওরা কিন্তু সোশ্যাল ইনসেক্টস আমাদের মতন, মানে সবাইকে ডেকে নিয়ে আসবে। তো আশেপাশের লোকগুলোকে যত র্যাটস থাকে আমরা ওটাকে ইনভাইট করি। প্লাস আমরা কি করি কি গার্লিক পেস্ট, এখন নতুন যেটা বেসিক্যালি টেকনোলজি আছে কি যত আপনার ওয়্যারসগুলোর উপরে গার্লিককে কিন্তু এরা খুব ভয় পায়। আমাদের বাড়িতে যদি রসুন যেটা বেসিক্যালি আমরা বলি, ওটাকে যদি আমরা মানে যদি আপনি দেখছেন কন্টিনিউসলি আসছে কোনো জায়গা থেকে, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রডেন্ট কন্ট্রোলের মধ্যে 80% কিন্তু এটা জানা কি কোন রুট থেকে আসছে। ওরা কিন্তু রুটকে কন্টিনিউসলি ফলো করতে থাকে। ইন দ্য সেন্স আপনি যদি একটা র্যাটকে ধরে নিলেন আর আপনি বললেন না র্যাটকে তো আমি মেরে দিয়েছি, আমার প্রবলেম সলভ। নেক্সট ডে কিন্তু আরেকটা র্যাট যখন আসবে আপনার বাড়িতে আশেপাশে, ও কিন্তু স্মেল ধরে আপনার বাড়িতে ওই ডাইরেকশনেই চলে আসবে, প্লাস আপনার কিচেনে ডাইরেক্টলি এসে খাবারটা নষ্ট করে। তো যার ফলে আমাদেরকে সোর্সটা, মানে আমাদের সাপোজ অফিস ধরুন কিংবা আমাদের বাড়ি হয়, আমরা কিন্তু ওটাকে আইডেন্টিফাই করতে হবে ঢুকছে আমাদের বাড়ি কোথায় থেকে। সো উই কল ইট আমাদের ল্যাঙ্গুয়েজে কি রডেন্ট কন্ট্রোল ইজ 80% প্রিভেনশন অ্যান্ড 20% অ্যাকচুয়াল কন্ট্রোল।
অ্যাকচুয়াল কন্ট্রোলের জন্য মানে অনেক অ্যাডভান্স টেকনোলজিস আজকাল বেরিয়েছে। দেয়ার ইজ একটা নতুন রডেন্টিসাইড ইন্ডিয়াতে ঢুকছে, যেটার মধ্যে রডেন্ট কোনোদিন জানতে পারবে না কি আপনি কোনো রডেন্টিসাইড দিয়েছেন। যেটা আমি বললাম কি দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস সেফার কেমিক্যালস, মানে যেটা হিউম্যানসের জন্য কম ক্ষতিকারক হোক, দ্যাট কাইন্ড অফ কেমিক্যালস উই আর মুভিং। তো ওটা টার্মাইট হোক কিংবা ককরোচ হোক, চন্দ্রচূড় স্যার যেটা বেসিক্যালি বলছিলেন ককরোচ ট্রিটমেন্টের জন্য, আমরা এখন বেসিক্যালি একটা খুব সুন্দর, আগে যেরকম হতো কি আমাদেরকে পুরো কিচেনটা খালি করতে হতো, মানে হাউস ওয়াইফসের জন্য কিন্তু খুব প্রবলেম ছিল। এখন খুব ইজি হয়ে গেছে, একটা ছোট জেলের মতন জিনিস আসে, ওই জেলের মধ্যে একটা অ্যাট্রাক্টেন্ট আছে, যে ককরোচ আসে ওটাকে টাচ করে নিজেও ইনফেক্ট হয়, বাকি ককরোচেসগুলোকে গিয়ে ইনফেক্ট করে। সো ইট ইজ নতুন টেকনোলজিস, একটা জিনিসকে যদি ইনফেক্ট করেন আপনি ওই পয়জনটাকে সব জায়গায় স্প্রেড করান। দিস ইজ দ্য নিউ এজ টেকনোলজি। এবার আমরা চলে আসব একটু দর্শকদের কোশ্চেনে। লিলুয়া থেকে বলছেন একজন দর্শক বন্ধু, আমার ওনার চারতলার ঘর আর কি, তো চারতলায় উইপোকার ঘরে উইপোকার ট্রিটমেন্টের খরচ কত চারতলায়? তো এটার মধ্যে আপনার যদি চারতলায় কত স্কোয়ার ফিট আছে ওটার উপরে ডিপেন্ড করে। ধরুন যদি একটা স্কোয়ার ফিটে ওনার, আমি একটা এক্সাম্পশনের জন্য নিচ্ছি যে 1000 স্কোয়ার ফিটের আছে, তো যদি 4000 স্কোয়ার ফিট হয় তো মোটামুটি 1000 স্কোয়ার ফিটের জন্য 7 টাকা করে পড়ে, মানে 7000 টাকা একটা ফ্লোরের জন্য পড়ে। এটাতে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আমরা রেকমেন্ড করি কি ওটার জন্য করার জন্য, বাট উপরের ফ্লোরের জন্য ওনার অত টাকা খরচ করার দরকার নেই। ওখানে বেসিক্যালি কিন্তু কম দামে হয়ে যাবে, ওখানে 3.5 টাকা করে হয়ে যাবে। তো ধরুন মানে 7000 রুপিস আর 14 মানে ধরুন 21000 টাকা মতন, যদি ওনার 4000 স্কোয়ার ফিটের এরিয়া হয়। 1000 স্কোয়ার ফিটে 7000 টাকা আপনি ধরতে পারেন। ঘাটাল থেকে অমর বলছেন, নির্মাণের উইপোকা কিভাবে ট্রিটমেন্ট করা হয়? নির্মাণের আগে? নির্মাণের আগে না, নির্মাণের আগে উইপোকার কিভাবে ট্রিটমেন্ট? নির্মাণের আগে উইপোকা কিভাবে ট্রিটমেন্ট করা আমরা অলরেডি এটা বলেছি, অলরেডি আমরা আলোচনা করে তাও দিয়েছি। একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে আমাদের মাটিটাকে ট্রিট করতেই হবে যেখানে কনস্ট্রাকশনটা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেপ বাই স্টেপ আমাদের ট্রিটমেন্টটা করেই যেতে হবে। প্লিন্থ লেভেলে, ওরপর ফ্লোরিং লেভেলে, ওরপর ওয়াল লেভেলে, যেটা স্যার বলেছিলেন, ওই 3টে লেভেলে আমাদেরকে করতে হবে। এভরি লেভেলে আমাদেরকে কিন্তু টার্মাইট ট্রিটমেন্টটা করতে হবে। সোদপুর থেকে ভাস্বতী সেন বলছেন, নতুন ফ্ল্যাটে ঢোকার আগে কি কি প্রোটেকশন নেবো যাতে পেস্টটাকে কন্ট্রোল করা যায়, মানে যাতে না হয় পেস্ট একদম উপদ্রবটা? পেস্ট কিন্তু হবেই, বিকজ আমরা ওদের জায়গাটা নিয়ে নিয়েছি আগে। কিন্তু যেরকম আমরা একটা নতুন বাড়ি যখন বানাচ্ছি, আগে কিন্তু ওখানে সাপ ছিল কিংবা এটা ছিল, ইঁদুর ছিল, আমরা কিন্তু ওদের বাসায় বেসিক্যালি গেছি। আজকাল মডার্ন বিল্ডিংসে কি আছে, ছোট জায়গার মধ্যে আমরা অনেক ফ্ল্যাট বানিয়ে ফেলছি, তো যার ফলে ওদের উপরেও প্রেশারটা আছে। পেস্ট সবসময় থাকবে, কিন্তু প্রোটেকশন হিসাবে আপনি এটা করতে পারেন কি, আপনার যেরকম টার্মাইট ট্রিটমেন্ট আপনি করেই ঢুকলেন, ঠিক আছে, আপনার বাড়িতে ইন্টেরিয়র করার আগে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, আপনি একটা স্টেরিলাইজেশন, আজকাল করোনা ভাইরাস এসব হচ্ছে, তো আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চা সবসময় মানে শরীর খারাপ হয়, অ্যালার্জি হয়, তো ওটার জন্য একটা স্টেরিলাইজেশন ট্রিটমেন্ট আছে নতুন বাড়ি ঢোকানোর আগে। কেন আপনার বাড়িতে অনেকজন বেসিক্যালি যখন কাজ করছে কিংবা বাড়িটা অনেকদিন ধরে বন্ধ ছিল, ফার্স্ট ঢোকার আগে আই উড রেকমেন্ড একটা স্টেরিলাইজেশন ট্রিটমেন্ট, যার ফলে আপনার এনি কাইন্ডস অফ ব্যাকটেরিয়া, ফাঙ্গাই অ্যান্ড ভাইরাস আপনার যদি বাড়ির মধ্যে ওয়ালসের মধ্যে কোথাও থাকে, ওটা কিন্তু টোটালি নির্মূল হতে পারে, অ্যান্ড যার ফলে আপনি যখন ঢুকবেন তো ইউ উইল লিড আ হেলদি লাইফ। ডানলপ থেকে তাছাড়া ওনাকে যেটা বলার সেটা হচ্ছে যে ওনাকে এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে একটু পরামর্শ করতে হবে, বিশেষজ্ঞদের সাথে এবং অবশ্যই তাদেরকে একবার দেখিয়ে নিতে হবে। তারা ওনাকে গাইড করে দিতে পারবেন বেসিক্যালি যে কোন কোন টাইপের ট্রিটমেন্ট করা দরকার, কি দিয়ে ট্রিটমেন্ট করা দরকার, কোথায় কোথায় করা দরকার। যেমন পাইপ রেটিকুলেশন সিস্টেম যেটা আমরা দেখলাম, সেটা যদি করা সম্ভব হয়, সেটা কিন্তু করতে হবে মানে কনস্ট্রাকশনের সময়, সেটা কনস্ট্রাকশন হয়ে গিয়ে ইন্টেরিয়ার করার আগে করলে চলবে না। কাজেই সেই রকম বিভিন্ন ফেজে যদি উনি কন্ট্যাক্ট করে নেন, এই টাইপের যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে তারা ঠিকমতো গাইড করে দেবেন ওনাকে যে এই উৎপাত আপনার বাড়িতে হতে পারে, অতএব এই ট্রিটমেন্টগুলো আপনি করান। মানে আমার বাড়িতে উৎপাত আসলো আর আমি ইঁদুরের ট্রিটমেন্ট করলাম, তাহলে তো হবে না। আমার যে যে টাইপের ট্রিটমেন্ট করা দরকার, যার থেকে আমরা উদ্ধার পেতে পারি। সুস্মিতা ডানলপ থেকে বলছেন যে একটা আরশোলা কি কি ক্ষতি করতে পারে, এই বিষয়ে আপনি আগে বলেছিলেন, একটু ছোট করে যদি বলেন। সন্তোষ, আরশোলা ভয় দেখাতে পারে সবচেয়ে বেশি। দ্বিতীয়ত হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রচুর জীবাণু এরা বহন করে, এবং এই যে খাবারের সঙ্গে মিশে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, বিভিন্ন জায়গায় ওরা ডিম পাচ্ছে এবং সেখানে থেকে এটা স্প্রেড করছে অনেক বেশি সংখ্যায়। তো আলটিমেটলি আমাদের যে হাইজিনটাকে নষ্ট করে দিচ্ছে, এবং সেই খাবারটা যখন একটা বাচ্চা খাচ্ছে বা বড়রাও খাচ্ছে,
স্বাভাবিকভাবেই অনেক অসুখ তাদের হচ্ছে। এইভাবেই শারীরিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। আর অনেক সময় অনেক জিনিস নষ্টেরও কারণ হয়ে যায়। অনেক বেশি সংখ্যক আরশোলা একটা কোনো জিনিসকে এমনভাবে নষ্ট করে দিলে হয়তো সেটা আমাদের কাজের ছিল, আমরা কাজটা করতে পারছি না। আর ছোট ফুটোকে বড় ফুটোতে কনভার্ট করে দেওয়া, পাইপ লাইনকে আটকে দেওয়া, চোট করে দেওয়া, এগুলো হয় আরশোলার জন্য। আচ্ছা, পুরুলিয়া থেকে সুপ্রিয় চ্যাটার্জি বলছেন যে ওনার 20 বছরের ঘর আর কি, বাড়িটা 20 বছরের, তো দরজায় চৌকাঠের দিকে উই হয়েছে। এবার যে মেশিনটা ব্যবহার করে স্ক্যান করা হয় সেই মেশিনটা সম্বন্ধে একটু বিস্তারিত উনি জানতে চাইছিলেন। এটাকে টার্মা ট্র্যাক মেশিন বলে, আপনি গুগল করতে পারেন। এটা একটা অস্ট্রেলিয়ান মেশিন। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে কি আপনার বাড়িটা না ভেঙেই আমরা কিন্তু পুরো বাড়িটা স্ক্যান করে করতে পারবেন। ওনার আরেকটা পার্ট অফ কোশ্চেন ছিল কি উনি পুরুলিয়াতে এই সার্ভিসটা পেতে পারেন কি না। তো পুরুলিয়াতেও সার্ভিসটা আছে, মানে পেস্ট কন্ট্রোলের যে কোনো একটা পেস্ট কন্ট্রোল কোম্পানিকে উনি কন্ট্যাক্ট করতে পারেন। পেস্ট কন্ট্রোলকে কন্ট্যাক্ট করার আগে আপনি শুধু আইডেন্টিফাই করবেন কেউ পেস্ট কন্ট্রোল কোম্পানির কাছে এই মানে অনেকই পেস্ট কন্ট্রোল কোম্পানি আছে, বাট আপনি যদি দেখতে পারেন কি ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আছে কিনা, তো আপনি জিজ্ঞেস করবেন এটার অ্যাডভান্টেজটা কি। অ্যাডভান্টেজটা হচ্ছে যদি কোনো ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটা করতে গেলে ওটার কিন্তু ওই পেস্ট কন্ট্রোল কোম্পানির অনেক কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেরকম একটা লাইসেন্স এন্টোমোলজিস্ট ওদের পেরোলে থাকতে হয়, ঠিক আছে, ওদের প্রপার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা স্টেট এগ্রিকালচারাল লাইসেন্সটা দরকার হয়, ওদের প্রভিডেন্ট ফান্ড, ইএসআইসি, ওদের একটা মানে রেপুটেড কোম্পানি হি কিন্তু ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটা পেতে পারেন। তো যদি কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানি যে কোনো যদি লোকাল কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানিকে অ্যাপ্রোচ করেন হয়তো উনি ওই লেভেলে সার্ভিস পেতে পারবেন না। সো দ্য বেস্ট পার্ট ইজ টু আইডেন্টিফাই কি উনি যদি ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশন খুঁজেন ওয়েবসাইটে, উনি ওর মধ্যে অনেক পেস্ট কন্ট্রোলারের নাম্বার, নাম সব কিছু আছে, উনি যাকে খুশি উনি আইডেন্টিফাই করে উনি ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। সো পুরুলিয়াতে এই সার্ভিসটা প্রোভাইড করায়। আর 20 বছর যে চৌকটটা বেসিক্যালি আছে ওটাকে পাশে দিয়ে ড্রিলিং করে ছোট ছোট ফুটো করে কেমিক্যাল দিয়ে বেসিক্যালি এই প্রবলেমটাকে সলভ করানো যাবে। আচ্ছা, এরপরে দর্শক বন্ধু তিনি কোশ্চেন করেছেন ব্যারাকপুর থেকে রবীন দাস, বাসা বেঁধেছে উই পোকা, তো কি ক্ষতি করবে এটা? যদিও আমাদের একটু আগেই বিস্তারিতভাবে আলোচনা হয়ে গিয়েছে, তাও যদি একটু সংক্ষিপ্তভাবে বলে দেন। ফার্নিচার যা আছে, কাঠের যদি কোনো ফার্নিচার থেকে থাকে বা প্লাইয়ের যদি কোনো ডেকোরেশনের কিছু থেকে থাকে সেগুলোর তো ক্ষতি অবশ্যই করবে। এছাড়া ইলেকট্রিকের যদি ওয়্যারিংয়ের মধ্যে ঢুকে যায় সেখানের ক্ষতি হতে পারে। জামা কাপড় কোনো আলমারির মধ্যে যদি ঢুকে যায়, আলমারিতে যে জিনিসগুলো আছে সেগুলোরও যেমন ক্ষতি হতে পারে, আলমারিটাকে নিজেকেও সে কেটে দিতে পারে, বই যত আছে সেগুলোকে খেতে পারে। কাজেই ক্ষতি তো প্রচুর রকম ভাবেই করতে পারে। এখন ক্ষতিটা আমরা কতটা করতে দেব সেটা আমাদেরকে দেখতে হবে। সেই ক্ষতিটাই কন্ট্রোল করাটা নামই পেস্ট কন্ট্রোলের ব্যাপারটা, যাতে মিনিমাইজ করা যায়। একদমই। এরপরে বিরাটি থেকে তপন কুমার বলছেন যে বাড়িতে যে ট্রিটমেন্টটা করা হবে পেস্ট কন্ট্রোলের জন্য সেই ট্রিটমেন্টটা কি লং লাস্টিং হবে? বাড়িতে যে ট্রিটমেন্টটা করা হবে পেস্ট কন্ট্রোলের জন্য সেটা কি লং লাস্টিং, মানে কত বছর অন্তর বা কত মাস অন্তর তাহলে আবার করাতে হবে, নাকি লং লাস্টিং? এটা ডিপেন্ড করে কি কোন ধরনের পেস্টটা আছে। যদি উই পোকার ক্ষেত্রে 5 বছর অবধি ওনার কিছু করতে হয় না ফার্স্ট টাইম যদি করেন। আর যদি ককরোচ, আরশোলা, এটা কিন্তু এটার বেসিক্যালি পিরিয়ডটা থাকে যেটার মধ্যে রিপ্রোডাকশন করে। যেরকম আপনার একটা মস্কিটো 10 days to 56 days থাকতে পারে। তো আপনি একটা যদি আমরা খাটমাল কিংবা এটা বলি there are different life cycles of pests. তো পেস্ট কন্ট্রোল নর্মালি যেরকম রডেন্ট কন্ট্রোল এভরি 15 days করতে হয়, যেরকম ককরোচ কন্ট্রোল এভরি 3 months করতে হয়, রাইট? তো ডিপেন্ডিং অন কোন পেস্টকে এটা করতে হয়। টার্মাইট ট্রিটমেন্টের ক্ষেত্রে 5 years, আর বাকি সব আপনি ধরুন 1 বছরের মধ্যে অন্তত 4 বার আপনাকে পেস্ট কন্ট্রোল করতেই হবে। শুভমৃত দমদম থেকে বলছেন যে পেস্ট কন্ট্রোলে সব থেকে বেশি প্রয়োজনীয় কেমিক্যাল কোনটা? মানে প্রয়োজনীয় বলেনি, বলেছে এই মুহূর্তে কোন কেমিক্যাল দিয়ে ট্রিট করলে সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা, সবথেকে ভালো ট্রিটমেন্ট। সবথেকে প্রি কনসেপশন টার্মাইট ট্রিটমেন্টে এখন দুটো কেমিক্যাল চলছে। আমি যেটা আগে বলছিলাম আপনাকে, আমরা কিন্তু আগে কেমিক্যালগুলো খুবই পয়জনাস ইউজ করতাম। এলড্রিন বলে একটা কেমিক্যাল ছিল যেটা 60 years অবধি সয়েলে কোনো ডিগ্রেডেশন হতো না। তো এটাতে কি হতো, আপনার বাড়িটা তো প্রোটেক্টেড হয়ে থাকতো, কিন্তু অসুবিধাটা হচ্ছে কি আমাদের যে আন্ডারগ্রাউন্ড টেবল ওয়াটারটা কিন্তু খুবই খারাপ হয়ে যেত। আন্ডারগ্রাউন্ড টেবল ওয়াটার যদি খারাপ হয় এটার মধ্যে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য কিংবা আমাদের জন্য
আমরা মানে খারাপ কন্টামিনেটেড ওয়াটারকে কিন্তু ছাড়ছি, ইন দ্য সেন্স এনভায়রনমেন্টকে পুরো ড্যামেজ করছি। আর ওই জলটা যদি আমরা খাই, ওটার মধ্যে অনেক কিছু কিন্তু যেরকম ইন্টেস্টিনাল ক্যান্সার, জয়েন্ট পেইনস, আর্থ্রাইটিস, কোনো মানে আপনার ডিজিজ কসিং ছিল। এখন নতুন কেমিক্যালস যেটা বেরিয়েছে, যেটা আমি বলছিলাম কি টার্মাইটস কোনোদিন জানতে পারে না, খুবই সেফ কেমিক্যালস, যেটার মধ্যে যদি আমরা অ্যাক্সিডেন্টলি ওটা খেয়েও যাই আমরা কিন্তু কোনোদিন ডেথ হবে না। আর এটার জন্য বেস্ট কেমিক্যাল হচ্ছে ইমিডাক্লোপ্রিড। আপনি যদি গুগল করেন, ইমিডাক্লোপ্রিড ইজ বেসিক্যালি দ্য বেস্ট কেমিক্যাল, যেটা টার্মাইটস কোনোদিন ডিটেক্ট করতে পারে না। আর একটা কেমিক্যাল বেরিয়েছে যেটার নাম হচ্ছে ফিপ্রোনিল। এটা কিন্তু অনেক দেশি কিংবা বিদেশি কোম্পানিজ, এমএনসি কোম্পানিজগুলো এটা ম্যানুফ্যাকচার করে। জার্মান কোম্পানিজ আছে, জাপানিজ কোম্পানিজ আছে, আমেরিকান কোম্পানিজ আছে, যেটা এই দুটো মলিকিউল আমি বললাম, আমি নামটা নিলাম না বিকজ দ্যাট উড বি প্রমোটিং ওয়ান পার্টিকুলার ব্র্যান্ড। ইমিডাক্লোপ্রিড আর ফিপ্রোনিল আপনি যদি গুগল করেন, এই দুটো হচ্ছে কিন্তু আজ থেকে বেস্ট কেমিক্যাল ফর প্রি কনস্ট্রাকশন অ্যান্টি টার্মাইট ট্রিটমেন্ট। এখনকার এখানে একটা জিনিস বোঝাই যাচ্ছে, সারা পৃথিবী জুড়েই কিন্তু এদের দাপট। একদম একদম উন্নত দেশের কিন্তু এর থেকে বাদ যায়নি, কোনো জায়গায় বাদ যায়নি। আর যেটা বেসিক্যালি আপনি বলছিলেন ক্ষতি কতটা হয়, টার্মাইট ড্যামেজ ইন ইন্ডিয়া ইজ এস্টিমেটেড সামওয়্যার বিটুইন 300 থেকে 600 কোটি টাকা এক বছর মধ্যে। আমাদের একটু সংক্ষিপ্ত সহকারে বলবেন কারণ আমাদের সময় অত্যন্ত কম। একদম, তো এটা অ্যাকচুয়ালি প্রচুর ড্যামেজ করে। দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু সে, কি প্রচুর ড্যামেজ করে। ধন্যবাদ আপনাকে শশীধরন বাবু এবং ধন্যবাদ আপনাকে চন্দ্রচূড় বাবু। হাই কনস্ট্রাকশন আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন হাই নিউজ।